একটি শহর, আর সেই শহরের প্রতিটি ঘরে ঘরে চলছে একের পর এক চুরি। কিন্তু এই চুরি কোনো সাধারণ চুরি নয়। চুরি হওয়ার পর সেই ঘরের প্রতিটি মানুষকে একে একে হত্যা করছে রহস্যময় কিছু মুখোশধারী চোর। কিন্তু এরা কারা, কি চায় এরা? পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যার ফাঁদে জড়িয়ে পড়েছে এমনকি পুলিশেরাও। একটি সাধারণ চুরি দিয়ে শুরু হওয়া এই গল্প নিয়ে যাবে আপনাকে এমন এক ভয়াল সত্যের মুখোমুখি যেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হ্যালো বন্ধুরা, বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া তেলেগু মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভির কাহিনী, যার নাম হলো দি 100। এর আইএমডিবি রেটিং 9.2 আউট অফ 10, যা আসলে দুর্দান্ত। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দেই এই রহস্যের গভীরে। সিনেমার শুরুতে আমরা দেখি মধু আর সামির নামের এক দম্পতি একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। কিন্তু কলের মাঝখানে সামির মধুকে কিছু প্রশ্ন করতে শুরু করে, যার একটাতেও মধু কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে কথাবার্তা এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে ভিডিও কল চলাকালীনই মধু নিজেকে শেষ করে দেয় একেবারে সামিরের চোখের সামনে। আর এখানেই দৃশ্যটি কেটে যায়। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা পরিচিত হই বিক্রান্ত নামের এক যুবকের সঙ্গে, যে বর্তমানে আইপিএস ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং চলাকালীন বিক্রান্তের শুটিং দক্ষতা দেখে তার এক সিনিয়র তাকে পরামর্শ দেয় যে ট্রেনিং শেষ হলে সে যেন এনকাউন্টার স্পেশালিস্ট হয়ে যায়, কারণ আজকাল ভালো শুটার অফিসার পাওয়া খুবই মুশকিল। কিন্তু বিক্রান্ত স্পষ্ট জানিয়ে দেয় তার মতে মানুষের মস্তিষ্কই হলো সবচেয়ে বড় অস্ত্র, আর যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখা যায় তাহলে অন্য সব অস্ত্রের প্রয়োজনই পড়ে না। তাই সে চায় তার মস্তিষ্ককেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে। কিছু সপ্তাহ পরে ট্রেনিং শেষ হলে বিক্রান্ত তার ডিউটি জয়েন করে। একদিন ট্রাফিক কনস্টেবলের সঙ্গে কথা বলতে বলতে সে রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই একটি গাড়ি প্রায় তাকে ধাক্কা দিয়ে দেয়। গাড়ির ভেতর ছিলেন আরতি নামের একটি মেয়ে। বিক্রান্ত তখন তাকে বলে, ম্যাডাম, আপনি স্টপ লাইন ক্রস করেছেন। আরতি জবাবে বলে, স্যার, আপনি ভুল বুঝছেন। আসলে রেড লাইট আসার আগে ইয়েলো লাইট হওয়া উচিত, কিন্তু এই সিগন্যালে তো সরাসরি সবুজ থেকে লাল হয়ে যাচ্ছে। বিষয়টি যাচাই করে বিক্রান্ত বুঝতে পারে সত্যি সিগন্যালটিতে সমস্যা আছে। তখন সে আরতিকে সরি বলে ছেড়ে দেয়। কিন্তু পাশে ট্রাফিক অফিসার তখন বলে, স্যার, দেখলেন মেয়েটা কিরকম পার্ট দেখালো? তখন বিক্রান্ত জবাব দেয়, না, এটা পার্ট না, এটা ইনফরমেশন আর পেশেন্স বলে। এই দুই গুণ যার থাকে সে যে কোনো পরিস্থিতিতে প্যানিকড হবে না, আর যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে। মেয়েটি জানত সিগন্যাল কিভাবে কাজ করে, আর ধৈর্য সহকারে নিজের অবস্থান সে আমাদেরকে ব্যাখ্যা করেছিল। সে আমাদেরকে দোষী সাব্যস্ত করতে পারত, কিন্তু তার দরকার ছিল এই প্রবলেম থেকে বের হওয়া। তাই সে খুব চতুরভাবে পরিস্থিতি সামলে এখান থেকে বেরিয়ে গেছে। এরপর আমরা দেখি সিনিয়র পুলিশ অফিসার গিরিকে, যার অধীনে বিক্রান্তকে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। যদিও ভবিষ্যতে বিক্রান্তের পদ হবে গিরির থেকেও উচ্চ, তবে আপাতত সে গিরির অধীনেই কাজ করবে। গিরি মজা করে বলে, স্যার, আপনি খুবই লাকি যে আপনি আমার আন্ডারে কাজ করছেন। আমি আমার টিমের সঙ্গে বন্ধুর মতো থাকি আর বলি, টেনশন নেওয়ার কিছুই নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিক্রান্ত পুরোপুরি সিরিয়াস। সে সরাসরি জানতে চায় এখন কি কি কেস চলছে, যাতে সে আজ থেকেই কাজ শুরু করতে পারে। তখন গিরি বলে, এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে কাজ করছি। আপনি নিশ্চয়ই খবরে শুনেছেন এক গ্যাং যেভাবে হঠাৎ করে কোনো একটি বাড়িতে ঢুকে পড়ে, পরিবারের সবাইকে মেরে ফেলে আর শুধু স্বর্ণ চুরি করে নিয়ে যায়। ঠিক এমনই একটি কেস ঘটেছে গত রাতে। এরপর গিরি বিক্রান্তকে নিয়ে চলে যায় সেই ক্রাইম স্পটে। ক্রাইম স্পটে গিয়ে বিক্রান্ত নিজের পদ্ধতিতে ইনভেস্টিগেশন শুরু করে এবং প্রমাণ সংগ্রহের চেষ্টা করে। এই সময় সাংবাদিকরা গিরিকে ঘিরে ধরে, কিন্তু গিরি শুধু এটুকুই বলে, পুলিশ তার কাজ করছে, সময়মতো সব জানানো হবে। ক্রাইম স্পটে তখন বিক্রান্ত খুঁজে পায় একটি সিগারেট আর একটি সাইকেলের টায়ারের স্পোক। এটা দেখে গিরি বলে, স্যার, সবকিছুই কিন্তু প্রমাণ হয় না, অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসও প্রমাণের মতোই মনে হয়। তখন বিক্রান্ত জবাবে বলে, ক্রাইম স্পটে যা কিছু পাওয়া যায় তাই প্রমাণ হিসাবে ধরা হয়। হয়তো ওই জিনিসটা কোনো অকাজের জিনিসই হবে, কিন্তু আসলেই সেটা প্রমাণ কিনা সেটা এখন ফরেন্সিক টিমই জানাবে। এরপর গিরি বলে, স্যার, আপনি একেবারেই নতুন, আর এই কেসটা নিয়ে বেশি চাপ নেওয়ার দরকার নেই, কারণ সন্ধ্যাবেলায় আমাদের একটা অফিসিয়াল প্রোগ্রামে যেতে হবে, যেখানে ভিআইপিদের নিরাপত্তা দিতে হবে।
এরপর দেখা যায় সেই রাতেই বিক্রান্ত ও আরও কয়েকজন পুলিশ অফিসার সেই প্রোগ্রামে অংশ নেয় ভিআইপি সিকিউরিটির দায়িত্বে। সেই অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন একজন প্রভাবশালী বিচারপতি, যাকে রিসিভ করতে যায় বিক্রান্ত। কাকতালীয়ভাবে সেই অনুষ্ঠানে পারফর্ম করে আরতিও, যাকে বিক্রান্ত আগেই একবার ট্রাফিক ইস্যুতে দেখেছিল। আরতির নাচ দেখতে দেখতে বিক্রান্ত তার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন অনুভব করে। হঠাৎ সে লক্ষ্য করে আরতির গলায় থাকা সোনার চেন নিচে পড়ে গেছে, কিন্তু আরতির সেটা খেয়ালই থাকে না। বিক্রান্ত সেই হারটি তুলে তাকে দিয়ে দেয়। আরতি তখন তাকে চিনে ফেলে এবং ধন্যবাদ জানায়। এরপর যখন বিক্রান্ত প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছিল, তখন হঠাৎ তার ধাক্কা লাগে একটি মেয়ের সঙ্গে, যে আর কেউ নয়, সেই মধু, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম ভিডিও কলে নিজের জীবন শেষ করতে। এখান থেকে গল্প আবার ফিরে আসে বর্তমান সময়ে, ঠিক সেই মুহূর্তে যখন মধু নিজের জীবন নিচ্ছিল। এখানে আমরা দেখি সামির দ্রুত মধুকে বাঁচাতে তার বাসার দিকে দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে দেরি করে ফেলে আর মধু মারা যায়। এরপর গল্প আবার বিক্রান্তকে ঘিরে এগোয়। তার প্রভিশন পিরিয়ড শেষ হয়ে গেছে, সে ফাইনালি হায়দ্রাবাদে পোস্টিং পায়। তার মা খুব খুশি হন, কারণ তার ছেলে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। এখানে আমরা জানতে পারি বিক্রান্তের মা একজন সাইকিয়াট্রিস্ট এবং তার বাবা আর এই পৃথিবীতে নেই। পরদিন বিক্রান্ত সেই গিরির কাছে আসে, যার আন্ডারে সে একসময় ট্রেনিং করেছিল। এখন দেখা যায় গিরি বিক্রান্তের অধীনে কাজ করছে। বিক্রান্ত থানায় ঢুকেই নিজের বন্দুক লকারে রেখে দেয়, যা দেখে গিরি জিজ্ঞাসা করে, এটা কেন করলেন? তখন বিক্রান্ত বলে, আমি কখনোই চাই না এই বন্দুক ব্যবহার করতে হোক, বরং বলো রবারির কেসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গিরি জানায় অনেক চেষ্টা করেও তারা কোনো পাক্কা প্রমাণ পায়নি। তখন বিক্রান্ত বলে, সব প্রমাণকে যদি ফালতু বলে ফেলো, তাহলে আসল প্রমাণ পাবে কোথা থেকে? এখন আমরা নতুন করে এই কেস ইনভেস্টিগেট করব। তাই এলাকার যাদেরই পুরনো ক্রিমিনাল রেকর্ড আছে সবাইকে কালকে থানায় হাজির করতে হবে। গিরি তখন বলে, স্যার তাহলে তো সাম্প্রতিক এক এমএলএকেও ডাকতে হবে, কারণ তারও পুরনো কিছু রেকর্ড আছে। বিক্রান্ত জবাব দেয়, তো কি হয়েছে, তাকেও ডাকো, আইন সবার জন্য সমান। পরদিন আমরা দেখতে পাই সেই এমএলএ তার লোকজন নিয়ে থানায় আসে। এমএলএর সমর্থকেরা প্রচণ্ড রেগে যায়, কারণ একজন পুলিশ অফিসার এমএলএকে থানায় ডেকেছে। তাই তারা বিক্রান্তকে দেখে আক্রমণ করতে আসে, কিন্তু 1 মিনিটের মধ্যেই বুঝে যায় বিক্রান্ত কাউকে তেল মারা লোক না, আর তার সামনে এসব চাল চলবে না। শেষমেশ বিক্রান্ত এমএলএকে বলে, আমি আপনাকে অপমান করিনি, সবার মতোই জিজ্ঞাসাবাদের জন্যই ডেকেছি। আমি কেবল প্রোটোকল অনুসরণ করেছি। আপনি যদি সহযোগিতা করেন আমিও করব। ভালো হয় যদি আপনি আপনার লোকদের নিয়ন্ত্রণে রাখেন। এরপর যখন বিক্রান্ত বাসায় ফেরে, দেখে তার মা কাউন্সিলিং করছিলেন সেই সামির নামে ছেলেটিকে, যার প্রেমিকা ছিল মধু। তখন তিনি বিক্রান্তকে বোঝান সামিরের কেসটা, আর আমরা জানতে পারি মধু ও সামির স্বামী স্ত্রী নয়, বরং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল। সামির একজন এথিক্যাল হ্যাকার, কিন্তু এখন সে কোনো কাজই করতে পারছে না। তার মা জানায় সামির একবার মধুকে একটি লিঙ্ক পাঠিয়ে তার ফোন হ্যাক করেছিল, আর তখনই সে জানতে পারে মধু কিছু অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছিল। এই কারণেই সামির বারবার মধুকে ওই মেসেজ সম্পর্কে জিজ্ঞাসা করছিল, কিন্তু মধু ঠিকমতো কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছিল। এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং রেগে গিয়ে মধু নিজে জীবন শেষ করে দেয়। সামির এখন নিজেকে এই ঘটনার জন্য দোষী মনে করে এবং ডিপ্রেশনে গিয়ে সে কোনো কাজই করতে পারছে না। বিক্রান্তের মা আরও জানান, একদিন সামির বলেছিল, মধুর মৃত্যুর জন্য আমি একা দায়ী না, এর পেছনে অন্য কোনো কারণও আছে। তবে সেই কারণ কি সে সেটা জানে না, কারণ শুধুমাত্র মেসেজের জন্য কেউ আত্মহত্যা করবে না। এই কথা শুনে বিক্রান্ত তার মাকে বলে, ওকে কাল ডেকে আনো, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। পরদিন বিক্রান্তের মা সামিরকে তার ক্লিনিকে ডাকেন এবং বিক্রান্তের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন বিক্রান্ত সামিরকে বোঝায়, যা ঘটে গেছে সেটা আমরা বদলাতে পারবো না, কিন্তু সামনে যা আসছে সেটা আমরা অবশ্যই বদলাতে পারি। তুমি একজন এথিক্যাল হ্যাকার, তোমার ভবিষ্যৎ ভালো, এখন তোমার দরকার কোনো কাজ করা, কাউন্সিলিং নয়। বিক্রান্ত তখন সামিরকে বলে, তুমি চাইলে আমার দলে যোগ দিতে পারো, কাজের মধ্যে থাকলে ডিপ্রেশন থেকেও দূরে থাকতে পারবে। এইভাবে সামির রাজি হয়ে যায় কাজ করার জন্য। এরপর বিক্রান্ত তাকে নিজের পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং নিজের টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন গিরি একটু কটাক্ষ করে বলে, তুমি আমাদের কী বা সাহায্য করতে পারবে? তখনই সামির নিজের হ্যাকিং স্কিল দেখিয়ে গিরির সমস্ত তথ্য বের করে ফেলে। গিরি এইমাত্র কি শো দেখছিল, গত 5 মিনিটে কি কি সার্চ করেছে, কাকে কখন কি মেসেজ পাঠিয়েছে, সবকিছু। এটা দেখে বিক্রান্ত বেশ ইমপ্রেসড হয়।
এরপর বিক্রান্ত তাকে কিছু ক্রিমিনালের নাম দিয়ে বলে তাদের ফোন নাম্বার আর লোকেশন ট্র্যাক করতে। সামির তখনই কাজে লেগে পড়ে এবং যা কিছু জানতে পারে তার সঙ্গে সঙ্গে বিক্রান্তকে জানাতে থাকে, যেমন কে কোথায় ছিল, কার সাথে কবে দেখা করেছে এবং তাদের মধ্যে কি কি ডিলিংস হয়েছে। এইদিকে একদিন বিক্রান্ত বিদ্যা নামের এক মেয়ের সঙ্গে দেখা করতে একটি ক্যাফেতে যায়। এখানে আমরা জানতে পারি যে বিদ্যার সম্প্রতি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছে, যার জন্য বিক্রান্ত তাকে একটি উপহার দেয়। আসলে বিদ্যা শুরু থেকেই বিক্রান্তকে পছন্দ করত এবং একসময় তাকে প্রপোজও করেছিল, কিন্তু বিক্রান্ত সবসময় তাকে শুধুই বন্ধু হিসেবেই দেখেছে। আজ তারা সেই বন্ধুত্বের কারণেই দেখা করতে এসেছে। বিদ্যা তখন তার ফিয়ন্সেকে ক্যাফেতে ডেকে নিয়ে এসে বিক্রান্তের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ঠিক তখনই বিক্রান্তের কাছে খবর আসে কোথাও একজন ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। খবরটা শুনেই সে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। মিডিয়া তখন দাবি করে ওই মানুষটিকে স্থানীয় এক এমএলএ মেরেছে, কারণ তাদের মধ্যে আগে থেকেই কোনো কারণে বিবাদ চলছিল এবং দুজনেই একে অপরের শত্রু ছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে বিক্রান্ত তদন্ত শুরু করে এবং সাংবাদিকদের স্পষ্টভাবে জানিয়ে দেয় এই খুনের পেছনে এমএলএর কোনো হাত নেই। যদিও সত্য এমএলএ ও তার লোকজন সেই রাস্তা দিয়ে গিয়েছিল, কিন্তু তারা কাউকে খুন করেনি। পরে থানায় ফিরে বিক্রান্ত তার টিমকে জড়ো করে কেসের বিস্তারিত জানায়। এখানেই আমরা জানতে পারি সামির শুরু থেকেই এমএলএকে ট্র্যাক করছিল, কারণ বিক্রান্ত শুরুতে যেসব সন্দেহভাজনের নাম দিয়েছিল তার মধ্যে এমএলএর নামও ছিল। তাই সামিরের তথ্যের ভিত্তিতেই বিক্রান্ত নিশ্চিত হয়ে মিডিয়াকে জানায় যে এমএলএ খুনি নয়। এরপর বিক্রান্ত টিমকে জানায় এই খুন করেছে সেই একই রবারি গ্যাং যারা সাইকেলের স্পোক দিয়ে নিজেরা অস্ত্র বানায় এবং সেই স্পোকে বিষ লাগিয়ে আক্রমণ করে। যখন সেই বিষ শরীরে ঢুকে পড়ে তখন মানুষটি হার্ট অ্যাটাকে মারা যায়। এরপর তারা বাসার সব স্বর্ণ লুট করে নিয়ে যায়। ফরেনসিক টিম জানিয়েছে এই ধরনের বিষ খোলা বাজারে পাওয়া যায় না। এটা বিশেষ ধরনের গাছের রস থেকে তৈরি, যা শুধু জঙ্গলের মধ্যেই পাওয়া যায়। বিক্রান্ত আরও জানায় সে ক্রাইম স্পটে একটি সিগারেটও পেয়েছে যা বিড়ি জাতীয়, আর এই ধরনের বিড়ি কেবলমাত্র ওড়িশাতেই পাওয়া যায়। তাই সম্ভবত এই রবারি গ্যাং ওড়িশা থেকেই এসেছে। এরপর সে একটি প্যাটার্ন ব্যাখ্যা করে বলে এই চুরিগুলো সবসময় প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে ঘটে, কিন্তু এই তারিখগুলো চন্দ্রপঞ্জিকার উপর নির্ভর করে, মানে প্রতিটি চুরি ঘটে অমাবস্যার রাতে। এটা শুনে গিরি বলে, কিন্তু স্যার, যেই ব্যক্তি এবার মারা গেল তার বাসায় তো কোনো চুরিও হয়নি। বিক্রান্ত বলে, হ্যাঁ, কারণ সে একজন পলিটিশিয়ান ছিল এবং তার কাছে বন্দুক ছিল। সম্ভবত চোরেরা এই জিনিসটা এক্সপেক্ট করেনি, তাই তারা হামলা করে কিছু না নিয়ে পালিয়ে যায়। তাই সম্ভবত পরবর্তী অমাবস্যার রাতে তারা আবার চুরি করতে আসবে, কিন্তু তার আগেই আমাদেরকে তাদের ধরতে হবে। এরপর বিক্রান্ত কিছু পুরনো চোরকে ডেকে জিজ্ঞাসা করে, তোমরা চুরি করা স্বর্ণ কোথায় বিক্রি করতে, আর এখনকার চোরেরা কি সেখানেই বিক্রি করে নাকি জায়গা বদলেছে। এখান থেকে সে জানতে পারে এক ব্যবসায়ীর নাম সেট, যার বাড়িতে সে সঙ্গে সঙ্গে টিম নিয়ে হাজির হয়। সেট পুলিশকে দেখে সঙ্গে সঙ্গে সব স্বর্ণ বের করে দেয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, স্যার, ওরা কখন আসে সেটা আমি জানি না, সবসময় মুখে মাস্ক পরে আসে, আর যা কিছু স্বর্ণ চুরি করে আমার বাড়িতেই রেখে যায়। তাদের একটি নির্দিষ্ট টার্গেট থাকে, কাজ শেষ হলে তারা আমাকে কিছু ভাগ দেবে এই প্রতিশ্রুতি দেয়। এইভাবে সেই সেট বিক্রান্তকে সব কিছু খুলে বলে দেয়। এরপর পুলিশ উদ্ধার করা সমস্ত স্বর্ণ সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেয়। ঠিক তখনই গিরি বিক্রান্তের কাছে এসে জানায়, স্যার, এখনও আমাদের কাছে একটা গহনা রয়ে গেছে যেটা এখনও কেউ দাবি করেনি বা যার কোনো অভিযোগও আসেনি। বিক্রান্ত যখন সেই গহনাটি দেখে তখন সে চমকে ওঠে, কারণ সেটার কারো নয়, আরতির হার। সেদিন ডান্স পারফরমেন্সের সময় যেটা নিচে পড়ে গিয়েছিল সেটাই। তাই বিক্রান্ত আর গিরি সোজা চলে যায় আরতির বাড়িতে এবং তার বাবা রামকৃষ্ণর কাছে জানতে চায়, স্যার, এই গহনাটি কি আপনার মেয়ের? কিন্তু রামকৃষ্ণ বলেন, না না, এটা আমাদের না, আর আমাদের বাড়িতে কোনো চুরিও হয়নি। ওদের মুখ দেখে বিক্রান্ত বুঝে যায় এই বাবা মেয়ে কিছু একটা লুকাচ্ছে। তবে সে আপাতত কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু চমকপ্রদভাবে সেই রাতে রামকৃষ্ণ বিক্রান্তের বাসায় আসে এবং বলে, স্যার, ওই হারটা আসলে আমার মেয়েরই। তখন বিক্রান্ত বলে, আমি জানতাম স্যার, কিন্তু আপনি এটা লুকালেন কেন? এবার রামকৃষ্ণ সব খুলে বলতে শুরু করে। সেখান থেকে গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। রামকৃষ্ণের ছোট পরিবার, সে, তার স্ত্রী কুসুম আর মেয়ে আরতি। রামকৃষ্ণ একজন সরকারি কর্মচারী, কুসুম একজন ক্লাসিক্যাল ডান্স টিচার আর আরতি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একদিন রামকৃষ্ণ আরতিকে একটি ছেলে ছবি দেখিয়ে বিয়ের কথা তোলে।
তখন আরতি বলে, পাপা আমি এখন বিয়ে করতে চাই না, আর আমি তখনই বিয়ে করব যখন এমন একজন ছেলেকে পাবো যে আপনার মতো আমাকে ভালোবাসবে, আমার যত্ন নেবে। তেমন কাউকে পেলে তবেই আমি রাজি। এরপর এক রাতে ডিনার শেষে আরতি নিজের ঘরে যায়, কারণ তার জরুরি একটা মিটিং ছিল। কিছুক্ষণ পর মুখে মাস্ক পরে একদল চোর ঢুকে পড়ে তাদের বাড়িতে। তারা রামকৃষ্ণকে বেঁধে ফেলে আর তার বউ কুসুমের মাথায় আঘাত করে অচেতন করে দেয়। তারপর হঠাৎই সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় আরতি পানি খেতে নিচে নামে এবং বাবাকে রক্তাক্ত দেখে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই ওই চোরেরা আবার ফিরে আসে। তারপর একের পর এক লোক আরতির সাথে জোর জবরদস্তি অশ্লীল কাজ করে এবং সে নৃশংস দৃশ্য ভিডিও করে নিয়ে চলে যায়। রামকৃষ্ণ বলে, ওই রাতের পর আমাদের জীবন ধ্বংস হয়ে যায়। আরতির অবস্থা দেখে কুসুম নিজেই আত্মহত্যা করে। আর এই কারণে আমি কখনো পুলিশের কাছে অভিযোগ করিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম আমার মেয়েও হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে। পরদিন বিক্রান্ত তার মাকে নিয়ে আরতির বাড়িতে যায়। সেখানে তার মা আরতিকে কাউন্সিলিং দিয়ে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করার চেষ্টা করেন। এরপর বিক্রান্ত আরতিকে জিজ্ঞাসা করে, তুমি কি তাদের কারো মুখ দেখেছিলে বা কিছু লক্ষ্য করেছিলে? আরতি বলে, তারা মুখে মাস্ক পরেছিল, তারা একের পর এক আমাকে অত্যাচার করে, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি একজন ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। রাগে আমি একটি বোতল নিয়ে তার মাথায় মারি। তখন সে মাথায় আঘাত পেয়ে আমার পেটে জোরে লাথি মেরে চলে যায়। আমি নিশ্চিত তার মাথায় বোতলের জখম অবশ্যই থাকবে। এরপর বিক্রান্ত সমীরকে বলে, রামকৃষ্ণের বাড়ির আশেপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা আছে সেগুলোর ফুটেজ ভালো করে চেক করো। তারা ফুটেজ ঘেটে দেখতে পায় আরতির বাড়ির কাছের গলিতে একটি ছোট ভ্যান দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিল। তারপর প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে সে মাস্ক পরা লোকজন সেই ভ্যানে উঠে চলে যায়। সমীর যখন গাড়ির নম্বর ট্র্যাক করে তখন দেখা যায় প্লেটটা ফেক। তখন বিক্রান্তের মাথায় আসে এই গাড়ি নিশ্চয়ই হাইওয়ের দিকেই গেছে, কারণ ওটাই একমাত্র রাস্তা। আর গাড়িতে ফাস্ট্যাগ লাগানো ছিল, তাই ফাস্ট্যাগের ডেটা থেকে আমরা গাড়ির আসল নম্বর বের করতে পারি। বিক্রান্ত গিরিকে নির্দেশ দেয়, প্রত্যেকটা টোলগেটে আমাদের লোক লাগাও আর সব গাড়ির ফাস্ট্যাগ চেক করে তাদের আসল নম্বর বের করো। এরপর আমরা দেখতে পাই এই তদন্ত চলাকালীন একটি টোলগেট দিয়ে একটি গাড়ি যায়। বিক্রান্ত কাছেই থাকায় গাড়িটিকে শনাক্ত করে এবং গোপনে তাতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। তারপর বিক্রান্ত ও তার টিম সেই গাড়িটিকে অনুসরণ করতে শুরু করে। বন্ধুরা, এই গ্রুপের মধ্যেই ছিল সেই ব্যক্তি যার মাথায় আঘাতের দাগ ছিল, মানে যাকে আরতি বোতল দিয়ে আঘাত করেছিল। এরপর বিক্রান্ত একে একে সব চোরদেরকে ধরে আনে এবং খুব মারধর করে। তারপর পরের দিন সে হাসপাতালে যায়, কারণ সেই সব চোররাই এখন হাসপাতালে ভর্তি। সেখানে জিজ্ঞাসাবাদে তারা বিক্রান্তকে কিছু এমন তথ্য দেয় যা শুনে সে অবাক হয়ে যায়। চোরগুলো জানায় তারা আসলে এক আদিবাসী গোত্রের লোক এবং প্রতি অমাবস্যার রাতে তারা মানুষের ঘরে ঢুকে শুধু স্বর্ণ চুরি করে। সেই স্বর্ণ দিয়ে তারা তাদের দেবতার মূর্তি বানায়, কিন্তু যদি কেউ তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তারা তাকে মেরে ফেলে। তবে তাদের দৃষ্টিতে সেটা খুন নয়, সেটা একরকম বলিদান। এটা শুনে বিক্রান্ত প্রশ্ন করে, তাহলে তোমরা যদি এই ধরনের কাল্ট ফলো করে বলিই দাও, তবে আরতির সঙ্গে এমন কাজ করলে কেন? তারা অবাক হয়ে বলে, আরতিকে আমরা কারো সঙ্গে এমন কিছু করিনি। যখন আমরা সেই বাড়িতে ঢুকি তখন এক পুরুষ ও এক নারী আগে থেকে অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা শুধু গহনাটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই এক মেয়ে এসে আমাদের একজনের মাথায় বোতল দিয়ে আঘাত করে। এরপর আমরা ভয় পেয়ে পালিয়ে যাই। এই কথাগুলো শুনে বিক্রান্ত হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এই চোরদের প্যাটার্ন কেউ আসলে কপি করেছে। আসল অপরাধী অন্য কেউ, যে আরতির সঙ্গে জঘন্য অপরাধ করেছে। ঠিক সেই সময় টিভিতে একটি খবর দেখানো শুরু হয়, আরতির বাড়িতে ডাকাতির সময় তার উপর শারীরিক নির্যাতন হয়েছে। খবর ফাঁস হতেই বিক্রান্ত আঁতকে ওঠে। সঙ্গে সঙ্গে গিরিকে ফোন করে জিজ্ঞাসা করে, এই খবর বাইরে গেল কিভাবে? গিরি জানায়, স্যার, যেসব লোক আরতির সঙ্গে অন্যায় করেছিল তারা নিজেরা থানায় এসে আত্মসমর্পণ করেছে। সেই খবর পেয়েই মিডিয়া কাভারেজ শুরু করে দেয়। তারপর বিক্রান্ত থানায় গিয়ে দেখে এই তথাকথিত অপরাধীরা আসলে কেবলমাত্র কিশোর বয়সী কিছু ছেলে। তারা নিজেরাই দোষ স্বীকার করেছে। তবে তাদের দেখে বিক্রান্ত বুঝে যায় এই কাজ তারা করেনি, তাদেরকে শুধু ব্যবহার করা হয়েছে। আসল ক্রিমিনাল অন্য কেউ। পরদিন আমরা দেখতে পাই টিভিতে একটি শকিং নিউজ প্রচারিত হয়, বিক্রান্ত সেই সব কিশোরদের এনকাউন্টারে মেরে ফেলেছে। এই সংবাদে গোটা বিভাগ নড়ে চড়ে বসে।
কমিটি বিক্রান্তকে ডেকে তীব্রভাবে তিরস্কার করে, তারা তো মাইনর, তারা আত্মসমর্পণ করেছিল, তা সত্ত্বেও তুমি তাদেরকে গুলি করেছ, এটাই কি তোমার ট্রেনিং তোমাকে শিখিয়েছে? তখন বিক্রান্ত বলে, হ্যাঁ, ওদের এনকাউন্টার হয়েছে ঠিকই, কিন্তু আমি সেটা করিনি। এই কথা বলে সে তাদের সামনে যা ঘটেছে সব ব্যাখ্যা করে। ঘটনাগুলো এবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি সেই রাতে যখন ছেলেগুলো থানায় আত্মসমর্পণ করে, বিক্রান্ত তাদেরকে নিজের ফার্ম হাউসে নিয়ে যায়। সেখানে সে খুব শান্তভাবে তাদেরকে বোঝায়, আমি জানি এই অপরাধ তোমরা করনি, তাই সত্যটা বলো, এই কাজের পেছনে কে আছে, নইলে তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তখন ছেলেদের একজন স্বীকার করে নেয় এই কাজের পেছনে রয়েছে এক ব্যক্তি যার নাম শাকিল ভাই। ছেলেরা জানায় তারা বাজারে লেবারের কাজ করত। একদিন শাকিলের একজন লোক এসে তাদেরকে বলে, একটা ডিল আছে, পুলিশ স্টেশনে এক মেয়ের উপর ধর্ষণের মামলা চলছে, যদি তোমরা গিয়ে ওই কেসে নিজেদের দোষ স্বীকার করো তাহলে তোমরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় 1 বছরের মধ্যেই ছাড়া পেয়ে যাবে, আর তখন এই বাজারের প্রতিটি দোকান তোমাদের নামে করে দেওয়া হবে। এই লোভেই ছেলেগুলো রাজি হয়ে যায় এবং থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এইসব শুনে বিক্রান্ত ও গিরি সেই বাজারে গিয়ে শাকিল সম্পর্কে খোঁজখবর শুরু করে দেয়। অবশেষে বিক্রান্ত সেই লোকটিকে খুঁজে পায় যে ছেলেদের সঙ্গে ডিল করেছিল। সে তাকে ধরে সেরকম মারধর করে এবং শাকিলের আস্তানায় নিয়ে যেতে বাধ্য করে। কিন্তু বিক্রান্ত সেখানে গিয়ে দেখে তার আগেই কেউ একজন শাকিলকে খুন করে ফেলেছে। ঠিক তখনই বিক্রান্তের ফোনে কল আসে, স্যার, ফার্ম হাউসে কেউ এসেছে। এরপরই কলটি কেটে যায়। বিক্রান্ত দৌড়ে ফার্ম হাউসে পৌঁছায় এবং দেখে সেই সব কিশোরদেরকে কেউ খুন করে ফেলে রেখেছে। এই পর্যন্ত বলেই সেই কমিটির সামনে থেমে যায়। তবে কমিটির সদস্যরা তার কোনো কথা বিশ্বাস করে না, বরং এক সদস্য বলে, তুমি বলছো তুমি এনকাউন্টার করনি, তাহলে কি তোমার আত্মা করেছে? এই বলে তারা বিক্রান্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে দেয়। এসব দেখে বিক্রান্তের সন্দেহ হয় তার ফোন কি কেউ ট্র্যাক করছে না তো, কারণ যা কিছু ঘটছে অপরপক্ষ সব আগেভাগেই কিভাবে যেন জেনে যাচ্ছে। তাই এখন সে তার এবং গিরির ফোন নিয়ে সামিরের কাছে যায়। প্রথমে সামির বলে, না স্যার, আপনার ফোন ঠিকই আছে, কিন্তু তারপর একটু থেমে সে বলে, জি স্যার, আপনার সন্দেহ সঠিক ছিল, আপনার 2 ফোনই হ্যাক হয়েছে, এমনকি আপনার ফোনের ক্যামেরাও ওই ব্যক্তি অ্যাক্সেস করতে পারে। তবে আমি এখন সেই মাইক্রোফোনটা মিউট করে দিয়েছি, যাতে মনে হয় আমি শুধু চেক করছি আর আমার কিছুই জানা নেই। এই জন্যই মিউট করার আগে আমি বলেছিলাম আপনার ফোন ঠিক আছে। এই কথা শুনে বিক্রান্ত বলে, ঠিক আছে সামির, এখন এই ফোন দুটো কিছু করো না, শুধু মাইক্রোফোন আগের মতো চালু করে দাও, কারণ এখন থেকে আসল খেলা শুরু হবে, যেখানে অডিও হবে একটা আর ভিজুয়াল হবে আরেকটা। এরপর বিক্রান্ত আর তার মা আরতির বাড়িতে যায়, যেখানে তারা আরতি ও রামকৃষ্ণ সঙ্গে ডিনার করে। বিক্রান্তের মা সেখানে আরতিকে কিছুটা কাউন্সেলিং দেন, কারণ সে এখনও মানসিকভাবে ভেঙে পড়েছে। পরে বিক্রান্ত চলে যাওয়ার পর আরতি তার একটা ছবি নিয়ে অনেক কাঁদে। এরপরই আমরা জানতে পারি যে কিছুদিন আগে রামকৃষ্ণ আরতিকে বিক্রান্তের একটি ছবি দেখিয়েছিলেন। ছবি দেখার পরেই সিগন্যালের পাশে সেই ঘটনাটা আর ডান্স প্রোগ্রামের ঘটনাগুলো ঘটে। তখন আরতি তার বাবাকে বলে, ছেলেটা তো ভালোই, শুধু একটু সময় নিয়ে তাকে অবজার্ভ করতে চাই। এইভাবে ধীরে ধীরে আরতি ও বিক্রান্তকে পছন্দ করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই তার সঙ্গে সেই দুর্ঘটনা ঘটে আর তার জীবন একেবারে ভেঙে পড়ে। এরপর বিক্রান্তের বান্ধবী বিদ্যা ফোন করে বলে, আমাদের বসের আরেকটি কোম্পানি আছে, যেটি একটি অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, আর সেই কোম্পানিতে মধুও কাজ করত। আমি সেটা জানার জন্য হাসপাতালে গিয়েছিলাম, যেখানে মধুর কিছু জিনিসপত্র পাই। তখন জানতে পারি মৃত্যুর আগে মধু কিছু একটা আরতিকে কুরিয়ার করেছিল। এটা শুনে বিক্রান্ত হতবাক হয়ে যায় এবং ভাবে, তাহলে আরতি আগে থেকেই মধুকে চিনত? সামিরের গার্লফ্রেন্ড মধুর সঙ্গে আরতির সম্পর্কটাই বা কি? সে সরাসরি আরতির কাছে গিয়ে মধু সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন আরতি বলে, কলেজে মধু তার সিনিয়র ছিল, আর কিছুদিন আগে একটা গেট টুগেদারে মধু তাকে নিজের কোম্পানিতে কাজের অফার দিয়েছিল। সে আরতিকে নিয়ে কোম্পানির চেয়ারম্যানের কাছে যায়, যেখানে চেয়ারম্যান বলে, মধু তোমার অনেক প্রশংসা করেছে যে তুমি অনেক ট্যালেন্টেড, তুমি চাইলে আমাদের কোম্পানিতে ভালো অফারে যোগ দিতে পারো। কিন্তু আরতি তাতে রাজি হয় না। এরপরও মধু বারবার তাকে জয়েন করার জন্য ফোর্স করতে থাকে। শেষে বিরক্ত হয়ে আরতি তার নম্বরই ব্লক করে দেয়। বর্তমানে আরতি বিক্রান্তকে জিজ্ঞাসা করে, আপনি মধুকে চেনেন কিভাবে? বিক্রান্ত জানায়, মধু আর বেঁচে নেই, সে আত্মহত্যা করেছে। এটা শুনে আরতি চমকে যায়, কিভাবে সম্ভব? বিক্রান্ত বলে, মৃত্যুর আগে সে তোমাকে কিছু কুরিয়ার করেছিল, সেটা কোথায়?
আরতি বলে, আমি সে রাতের ঘটনার পর নিজের মেল বক্সই চেক করিনি। তখন তারা মেল চেক করে দেখতে পায় একটা কুরিয়ার এসেছে, যার মধ্যে একটা পেনড্রাইভ আছে। বিক্রান্ত তার সঙ্গে সঙ্গে চালায়। পেনড্রাইভে মধুর একটা ভিডিও ছিল। এরপরই সিনটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখা যায় মধু যে কোম্পানিতে কাজ করত তার চেয়ারম্যান তার ছেলের সঙ্গে পরিচয় করায়। ছেলের নাম বাল্লাভা। বাল্লাভা স্টেজে উঠে কর্মচারীদের সামনে একটি বক্তৃতা দেয়, মধুকে বেস্ট এমপ্লয়ের খেতাব দেয়। তারপর বাল্লাভা মধুকে বলে, একজন ক্লায়েন্টকে একটা প্রেজেন্টেশন দিতে হবে যেন আমাদের প্রজেক্টে অ্যাপ্রুভেল পাওয়া যায়। মধু যখন সেই ক্লায়েন্টের কাছে যায় তখন সেই লোকটা প্রেজেন্টেশনের মাঝখানে তাকে স্পর্শ করতে শুরু করে। মধু সেখান থেকে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে বাল্লাভাকে ফোন করে। বাল্লাভা বলে, মধু, এমন ছোটখাটো ব্যাপারে তুমি চলে এলে কেন? যদি অ্যাপ্রুভেল না পাই তাহলে তো বিপদ হয়ে যাবে, একটু কোঅপারেট করো। মধু এটা শুনে হতবাক হয়ে যায় এবং তবুও যেতে অস্বীকার করে। তখন বাল্লাভা হুমকি দিয়ে বলে, আমি জানি তোমার বাবা কোথায় কাজ করেন, হতে পারে আজ হয়তো উনি আর বাড়ি ফিরবেন না। এইভাবে মধুকে পরোক্ষভাবে ব্ল্যাকমেল করে সে। বাধ্য হয়ে মধু সেখানে যায় এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রজেক্টে অ্যাপ্রুভেল নিয়ে আসে। অফিসে সবাই তখন মধুর প্রশংসা করে, কিন্তু মধু মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর সে বাল্লাভাকে বলে, আমি রিজাইন দিতে চাই। তখন বাল্লাভা তার সেই দিনের ভিডিও দেখায় যেটা ক্লায়েন্টের সঙ্গে তার সময় তোলা হয়েছিল। এই জন্য মধু এই চাকরিও ছাড়তে পারে না। এরপর বাল্লাভা তাকে নিজের ফার্ম হাউসে নিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে উপভোগ করে এবং ভিডিও তোলে যাতে মধু পালাতে না পারে। এরপর বাল্লাভা অফিসের অন্য মেয়েদেরকেও একইভাবে টার্গেট করতে থাকে। তাদের সবাইকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে প্রজেক্ট অ্যাপ্রুভেল করিয়ে ভিডিও তোলে এবং পরে ব্ল্যাকমেল করে। সম্মান বাঁচাতে একটি মেয়েও আজ পর্যন্ত কোনো অভিযোগ করেনি। ঠিক সেই সময় একদিন বাল্লাভার নজরে পড়ে পত্রিকায় আরতির ছবির উপর, যে তখন অন্য এক কোম্পানিতে কাজ করছিল এবং তার কারণে বাল্লাভের কোম্পানি যে বড় প্রজেক্টের অ্যাপ্রুভেল পাওয়ার কথা ছিল সেটা আরতির কারণে হাতছাড়া হয়ে যায়। এরপর সে জানতে পারে যে মধু তো আরতিরই বন্ধু, তাই সে মধুকে জোর করতে থাকে যেন যে কোনোভাবে আরতিকে তার কোম্পানিতে জয়েন করানো যায়। এই কারণেই মধু বারবার আরতিকে ফোন করে, কিন্তু ভাগ্যক্রমে আরতি প্রতিবারই না বলে দেয়, আর এটা দেখে মধুও খুশি হয়। এর কিছুদিন পরেই আরতির সেই ডান্স পারফরমেন্স হয়, যেখানে চিফ গেস্ট একজন বিচারক ছিলেন, যেমনটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তখন বাল্লাভা ও তার বাবা সেই বিচারককে বলেন, স্যার, আমাদের প্রজেক্টের ব্যাপারে একটু ভেবে দেখুন, আর যদি আপনি সেটা পাশ করে দেন তাহলে এই মেয়েটিকে আপনি পেয়ে যাবেন। এই কথাটা মধু আরতিকে জানাতে চায়, কিন্তু আরতি ভাবে মধু আবার চাকরির কথা বলতে এসেছে এবং সে মধুকে এড়িয়ে চলে। ঠিক সেদিনই মধুর সঙ্গে বিক্রান্তের ধাক্কা লাগে, যখন বিক্রান্ত হার দেওয়ার জন্য আরতির কাছে যাচ্ছিল। অন্যদিকে সামির মধুর আচরণ সন্দেহজনক মনে করে তার ফোন হ্যাক করে। সেখানে সে দেখতে পায় যে মধু এক ফেক নাম্বার থেকে অদ্ভুত ধরনের মেসেজ পাচ্ছিল, যেগুলোর ভাষা ছিল কোডিং ল্যাঙ্গুয়েজে লেখা। বাল্লাভা সবসময় কোডিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথা বলতো, আর সেটাও ফেক নাম্বার থেকে, যাতে কোনো মেয়ে যদি অভিযোগও করে তাহলে সেটা যেন ধরা না পড়ে। ভালোবাসার কারণেই মধু এসব কিছু সামিরকে বলে না, কারণ সে সামিরের সেফটির কথা চিন্তা করত। কিন্তু একদিন যখন সামির রেগে যায় তখন বিষণ্ণতায় ভেঙে পড়ে মধু আত্মহত্যা করে। বর্তমানে মধুর মৃত্যু শুনে আরতি প্রচণ্ড কান্না করে। এখানেই আমরা জানতে পারি যে বিক্রান্তের সেই বন্ধু বিদ্যা আসলে একজন অফিসার, যাকে বিক্রান্ত বাল্লাভার অফিসে জব করার জন্য পাঠিয়েছিল। যখন সে চোরদের একটি কেস নিয়ে তদন্ত করছিল তখন সে এই কোম্পানি নিয়ে একটি ছোট লিড পায়, তাই আরও তথ্য জানার জন্য বিদ্যাকে সেখানে পাঠানো হয়। বিদ্যা জানায় অন্যান্য কোম্পানির তুলনায় এখানে মেয়েদের বেতন বেশি হলেও কেউ খুশি নয়, সবাই যেন ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। বিদ্যাকে সেখানে পাঠানোর আরেকটি কারণ ছিল যে বাল্লাভার একটি গ্যাস কোম্পানিও ছিল এবং সেই কোম্পানির প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে আরতির বাবা রামকৃষ্ণর কাছে অনেক প্রমাণ ছিল। যদিও বাল্লাভার বাবা অনেক অফিসারকে কিনে ফেলেছিল, কিন্তু রামকৃষ্ণ তার সততা কখনোই বিক্রি করেনি। তাই বিক্রান্ত মনে করে সম্ভবত সেই শত্রুতার কারণেই বাল্লাভা সে রাতে হামলা করেছিল। আসলে সেই রাতে বাল্লাভা ও তার বন্ধুরা রামকৃষ্ণর বাড়িতে সেই ফাইল নিতে গিয়েছিল, কিন্তু সেখানে তারা আরতিকেও দেখে। তখনই তারা আরতির সঙ্গে খারাপ কাজ করে। একই সঙ্গে বাল্লাভা জানত যে চুরির ঘটনাগুলো কেমন হয়, তাই সে ওই একই প্যাটার্ন অনুসরণ করে যেন পুলিশ আসল দোষীদেরকে বুঝতে না পারে। আর কাকতালীয়ভাবে ওই রাতে সত্যিকারের চোরগুলো হাজির হয়ে যায়, যার ফলে পুলিশ সত্যি সত্যি সেই গ্যাংয়ের উপরই সন্দেহ করে বসে।
সব জানার পর বিক্রান্ত বিদ্যাকে বলে বাল্লাভার ক্যাবিনে ঢুকে তার ল্যাপটপ থেকে সব ভিডিও নিয়ে আসতে। বিদ্যা সামিরের সাহায্যে ল্যাপটপ হ্যাক করে সব ভিডিও বিক্রান্তকে পাঠিয়ে দেয়। ঠিক তখনই যখন বিদ্যা সেখান থেকে বেরোতে যায়, বাল্লাভা এসে সামনে দাঁড়িয়ে বলে, চলো না লং ড্রাইভে যাই। এদিকে যখন বিক্রান্ত বিদ্যাকে ফোন করার চেষ্টা করে তখন দেখে ফোন সুইচড অফ। তাই সে সামিরকে বলে আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে বিদ্যাকে খুঁজে বের করতে। তখন জানা যায় বাল্লাভা তাকে কোথাও নিয়ে গেছে। সৌভাগ্যক্রমে আগে বিক্রান্ত বিদ্যাকে একটা গিফট দিয়েছিল, যার ভেতরে ছিল একটি জিপিএস ট্র্যাকার। এখন সে সেটার সাহায্যে ট্র্যাক করতে শুরু করে। অন্যদিকে বাল্লাভা বিদ্যাকে তার ফার্ম হাউসে নিয়ে যায় এবং সে আগেই বুঝতে পেরেছিল যে বিদ্যা তার ল্যাপটপ খুলেছিল। তাই সে জানতে চায়, তুমি আসলে কে বলো তো? এরপর বাল্লাভার বন্ধুরা এসে বিদ্যার হাত পা বেঁধে ফেলে, কিন্তু তবুও সে মুখ খোলে না। এদিকে বিক্রান্ত গাড়ি এবং বন্দুক নিয়ে আরতিকে সঙ্গে করে রওনা হয় ফার্ম হাউসের দিকে। একই সময় বিদ্যা এক বডিগার্ডকে ফাঁকি দিয়ে পালিয়ে আসে সেখান থেকে। এরপর বিক্রান্ত একে একে সব লোককে মেরে ফেলে। শেষে যখন বাল্লাভার পালা আসে, সে আরতির হাতে বন্দুক দিয়ে বলে, তুমি নিজের প্রতিশোধ নাও। আরতি তখন সে রাতের ঘটনা মনে করে বাল্লাভাকে গুলি করে হত্যা করে এবং অবশেষে তার ট্রমা থেকে মুক্তি পায়। এরপর দেখা যায় বিক্রান্ত আরতিকে বিয়ের প্রস্তাব দেয় এবং পরদিন ডিআইজি পুরো কেসটি বিক্রান্তের পক্ষে দেখিয়ে মিডিয়ার সামনে তা প্রকাশ করে। এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এই দুর্দান্ত মুভিটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।